This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজকের এক্সপেক্টারে আগে আমরা একটা ডিসক্লেমার দিতে চাই। ডিসক্লেমারটা হচ্ছে আজকের যে বিষয় আলোচনা করতে চলেছি আমরা, সেটা নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে নয়, পশ্চিমবাংলার সমস্ত রাজনৈতিক দলের ক্ষেত্রেই প্রযোজ্য। কেউ কোনো রাজনৈতিক দলকে সমর্থন করতে পারেন, অসমর্থনও করতে পারেন, কিন্তু এইটা কিন্তু সমস্ত দলের ক্ষেত্রে প্রযোজ্য। সমস্ত দল, তৃণমূল, কংগ্রেস, বিজেপি, বাম দলগুলো, বাকি যারা দল আছে প্রত্যেকের জন্য প্রযোজ্য। দেখুন, এমন একটা সময় আসে যখন একদম নিচুতলা থেকে কর্মীরা তৈরি হতে 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 একসময় নেতা হয়ে দাঁড়ান। অনেকে আবার প্যারাশুটে করে নামেন, অনেকেই তার পরিবারের বা তার পরিচিতের মাধ্যমে নেতা হয়ে যান, এটা আপনারা দেখেছেন। কিন্তু যারা গ্রাসরুট থেকে অর্থাৎ নিচুতলা থেকে ধীরে ধীরে নেতৃত্বের জায়গায় আসেন, নেতৃত্ব পেয়ে গেলে তাদের মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন আমরা দেখতে পাই। প্রথমত, যতক্ষণ না তিনি নেতা হয়ে উঠছেন ততক্ষণ তিনি কর্মী বৎসল, ততক্ষণ তিনি সহকর্মীর বিপদে আপদে সম্পদে সবেতেই থাকেন। কিন্তু যখনই তিনি নেতা গোত্রীয় হয়ে যান তখন তিনি তার অতীতটাকে ভুলে যান এবং ভুলে গিয়ে তিনি তার সহকর্মী, এককালে যাদের সাথে তিনি রাজনীতি করেছেন তাদেরকেই ভুলে যাওয়ার প্রবণতাটা এই রাজ্যে অত্যন্ত বেশি, সমস্ত দলের। আমরা কিছুদিন আগেই লক্ষ্য করলাম তৃণমূল কংগ্রেসে একটা পরিবর্তন হয়েছে, দলীয় পরিবর্তন হয়েছে, আভ্যন্তরীণ পরিবর্তন হয়েছে। শৃঙ্খলা রক্ষা কমিটিতে কেউ এসেছেন, কেউ তার অফিসিয়াল স্পোকসম্যান অর্থাৎ যে মুখপাত্র যাকে বলেন আপনারা, টেলিভিশনে গিয়ে বিতর্কে অংশগ্রহণ করেন, সেই মুখপাত্রদের মধ্যে কিছু অদল বদল হয়েছে। আশ্চর্যজনক ভাবে দেখলাম 3 জন মুখপাত্র বাদ পড়েছে, অরূপ চক্রবর্তী, সুদীপ রাহা, রিজু দত্ত। এবং বলতে দ্বিধা নেই, এই 3 জনই কিন্তু অত্যন্ত দৃঢ়তার সাথে এবং প্রত্যুৎপন্ন মতিত্বের সাথে কিন্তু এই ধরনের টেলিভিশন শোতে তারা অংশগ্রহণ করতেন। কেউ খুব লজিক্যালি বলতেন, কেউ খুব লাউড বলতেন। টেলিভিশনের বিতর্ক মানেই তো জানেন ঝগড়াঝাটি, খেউড় কলতলার ঝগড়া। সেখানে বিতর্ক নামে যা হয় সেটা রীতিমতো কান ঝালাপালা করে দেয় আমার আপনার সকলের, আমরা চ্যানেল ঘুরিয়ে দিই। কিন্তু তবুও অস্তিত্ব রক্ষার জন্য সমস্ত টেলিভিশন চ্যানেলে সব রাজনৈতিক দলই প্রতিনিধি পাঠান। কিন্তু প্রতিনিধি পাঠাতে গিয়ে এই 3 জনকে এবার বাদ দিল তৃণমূল কংগ্রেস। সোশ্যাল মিডিয়া যুগে কান্নাকাটি। একদল কর্মী বলছেন যে আমি অমুক লোকের বক্তব্য শুনতে ভালোবাসতাম, তাকেই বাদ দিয়ে দিল। অর্থাৎ নেতৃত্বের সিদ্ধান্তের প্রতি একটা অনাস্থা আমরা এই তৃণমূল কংগ্রেসে দেখতে পাচ্ছি। এটা আজকে থেকে না, দীর্ঘদিন ধরে। আমি একদম পরিষ্কার আপনাদেরকে বলতে পারি, শৃঙ্খলা রক্ষা কমিটিতে যাদের নাম আছে তাদের মধ্যে বহু লোকই দেখেছি নিজেদের মধ্যেই বিশৃঙ্খল অবস্থা করে। এক নেতা আর এক নেতাকে গালমন্দ করেন, সেই নেতা আবার আর এক নেতাকে গালমন্দ করেন। তো এই রকম যারা গালমন্দ করছেন, যারা বিষোদাগার করছেন সহকর্মীর সাথে, তিনি শৃঙ্খলা রক্ষা কমিটিতে থাকেন কি করে? প্রশ্ন 1। 2, শৃঙ্খলা রক্ষা কমিটিতে যারা আছেন তারা প্রত্যেকেই কোনো না কোনো জায়গায় হয় জনপ্রতিনিধি, নয় দলের অন্য কোনো পদে আছে। একই ব্যক্তিকে 2, 3, 4 করে পদ দিয়ে দলের আখেরে লাভ কি হয়? এই পদগুলো যদি অন্য কর্মীদের কাছে বিভাজিত করা যায়, অন্য নেতাদের কাছে দেওয়া যায়, তাহলে তো দলে অনেক নেতাদের অ্যাকোমোডেট করা যায়, অনেক কর্মীদের জায়গা দেওয়া যায়। বহু কর্মী আমার সচক্ষে দেখা, সব দলের, এটা শুধু তৃণমূলের কথা বলছি না, সব দলের বহু কর্মীদের আমরা দেখেছি যারা পোস্টার মারে, দেওয়াল লেখে, মিছিলের শেষে পতাকা কাঁধে নিয়ে বা হাতে নিয়ে হাঁটে, তারা চিরকাল ওটা করে যায়। তাদেরকে একটু উন্নত করার বা তাদেরকে আরেকটু আপলিফট করার কোনো প্রচেষ্টা দেখা যায় না। হয়তো দল চায়, কিন্তু দলের নেতারা চায় না, স্থানীয় নেতারা কখনোই চায় না তার থেকে যোগ্যতর ব্যক্তি বা তার থেকে যোগ্যতম ব্যক্তি এগিয়ে আসুক। স্থানীয় নেতারা তাদেরকে দমিয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা করে। এটা আজ থেকে নয়, একদম যখন কংগ্রেস স্বাধীনতার পরে কংগ্রেস ক্ষমতা পেয়েছিল তখন থেকে দেখেছি, স্বাধীনতার আগেও দেখেছি। আপনার নেতাজি সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধীর কথা সকলেই জানেন, আমি নতুন করে মনে করিয়ে দিতে চাই না।
কারণ তিক্ত ইতিহাস তিক্তই হয়, সেটা বারবার বলতে খারাপও লাগে। নেতাজি সুভাষচন্দ্র ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী হওয়ার দাবিদার ছিলেন, যোগ্যতম ব্যক্তি ছিলেন, তিনি হলেন না। এইখানেই কিন্তু এখান থেকে শুরু বলা যেতে পারে যে এই যে যোগ্য নেতাদের, যোগ্য কর্মীদের সরিয়ে দেওয়ার একটা প্রবণতা কংগ্রেস থেকে শুরু হয়েছিল, সে প্রবণতা আজ যে ধারক বাহক তৃণমূল কংগ্রেসও, মাঝখানে বামেরাও তাই করেছিল। বামেদের কেন বলছি, আপনারা বলবেন বামেরা অনেক যুক্তিবাদী দল, শিক্ষিত মানুষের দল, কিন্তু দেখুন এই যে শতরূপ ঘোষ, মীনাক্ষী মুখার্জি, দীপশিতা, এই যে নতুন প্রজন্মের ছেলে মেয়েরা যাদেরকে আজকে আপনারা পথে নেমে রাজনীতি করতে দেখেছেন, এই ছেলে মেয়েরা যখন তৃণমূল ক্ষমতায় আসেনি, অর্থাৎ 2011 আগে, এরা তো একেবারে দুধের শিশু ছিল না, এরা রাজনীতি করার তাদের বয়সও ছিল, রাজনীতি করতেনও তারা, কিন্তু তাদেরকে কখনো ওই বিমান বসু বা আপনার সূর্যকান্ত মিশ্ররা কোনোদিন আগে এগিয়েই দেননি। কখন এগিয়ে দিলেন? যখন তারা সর্বহারা, যখন তারা শূন্যে এসে গিয়ে দাঁড়িয়েছে, তখন এইসব ছেলে মেয়েদেরকে সামনে আনা হচ্ছে। কেন সেই সময় আনা হয়নি? কারণ এই মীনাক্ষীরা, এই শতরূপেরা, এই দীপশিতারা, এরা যদি তখন এগিয়ে আসতেন তাহলে বুড়োদের চেয়ারটা যেত চলে। তৃণমূলও একই ট্র্যাডিশন বজায় রেখেছে। আমি বিজেপির কথাও বলবো, তৃণমূলও একই ট্র্যাডিশন বজায় রেখেছে। তৃণমূলের ট্র্যাডিশন হচ্ছে স্থানীয় নেতা, ধরুন আপনার পাড়ার নেতা, তিনি আপনার পাড়ায় একটি ছেলে ভালো বলেন, ভালো বক্তব্য রাখেন, তাকে কখনোই মঞ্চে তুলবে না। একটি সুদর্শন ছেলে যিনি খুব দাপুটে রাজনীতি করতে ভালোবাসেন, তাকে কখনো সামনে এগিয়ে দেবে না। এটা পাড়া থেকে শুরু হয়, রাজ্য স্তর, কেন্দ্রীয় স্তর পর্যন্ত চলে, মুখ দেখা দেখি রাজনীতি চলে। আর তৃণমূল বলুন, বিজেপিতে বলুন, এখানে তো সভাপতিরা মনোনীত হয়, নির্বাচিত তো হয় না, যে কর্মীরা নিজেরা ভোট দিয়ে একজন সভাপতি স্থির করলো, তা তো নয়। ওপরের নেতার যার পছন্দ তিনিই সভাপতি হবে বা তিনিই কোনো পদ পাবে। এটা তো বিজেপিতেও চলে, কংগ্রেসেও চলে, তৃণমূলেও চলে। বিজেপিতে নামকে বাঁচতে একখানা ভোট টোট হয়, সেটা নামকে বাঁচতেই হয়। বামেদের মধ্যে যে গণতান্ত্রিক ভাবে নির্বাচিত করার প্রক্রিয়া, সেখানেও চলে প্রচুর লবিবাজি। সেখানে যে লবির সাথে নেতার ভালো সম্পর্ক, তিনি বেশি ভোটটা পান, তিনি আবার নেতা হয়ে যান। যে নেতা একটু প্রতিবাদী, সব দলে, সব রাজনৈতিক দলে যে কর্মীটি বা যে নেতাটি একটু প্রতিবাদী হয় না, তাকে দূর দূর করে তাড়িয়ে দেওয়ার সমস্ত রকম প্রক্রিয়া আয়োজন করা হয়। আসছি আমরা এই নিয়ে ছোট্ট একটা বিরতির পর। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. ফিল্ম বিরতির পর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এনকে ডিজিটালের সান্ধ্য অনুষ্ঠান এক্স ফ্যাক্টর। এক্স ফ্যাক্টরে আজকে আমরা আলোচনা করছি যে নিচুতলার আর্তনাদ কেন পৌঁছয় না নেতা নেত্রীদের কানে। আসলে যখন নেতা নেত্রী অনেক উঁচু স্তরে পৌঁছে যান, তখন তার পাশে কিছু তাঁবেদার জুটে যায়, তার পাশে কিছু অয়েল করার লোক জুটে যায়, তাদের তল্পি বাহক কিছু জুটে যায়। তারা এই নেতা নেত্রীদের ঘিরে থাকেন এবং এই নেতা নেত্রীদের ঘিরে থাকার ফলে নেতা নেত্রীরা দূরে কোন কর্মীর কি অবস্থান সেটা বুঝতেই পারেন না। তারা তাদের চোখ, তাদের কান, তাদের সবকিছুই ওই তাদের ঘিরে থাকা তল্পি বাহকেরা, তাদের মাধ্যমেই নেতা নেত্রীরা খবর নেন, যার ফলে নিচুতলার কর্মীদের খবরই পৌঁছায় না। একটা উদাহরণ দিই আপনাদেরকে, ধরুন একটি ছেলে বা একটি মেয়ে খুব ভালো লিখছেন সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে, টুইটারে ভালো লিখছেন, অথবা খুব ভালো ভিডিও করে তারা প্রচার করছেন। আপনি দেখবেন সব দলেরই নিঃস্বার্থ কিছু কর্মী এটা করে থাকে। সেই কর্মীটিকে কোনোদিন আপনি দলের মুখপাত্র হতে দেখবেন না। কেন দেখবেন না? কারণ সেই লেখিকা বা লেখকের বা সেই বক্তার কোনো দাদা ধরা নেই বা দিদি ধরা নেই। দাদা দিদি যতক্ষণ না ধরতে পারবেন, আপনি যতই ভালো বলুন, যতই ভালো লিখুন, যত আপনার রাজনৈতিক প্রাজ্ঞতা থাক, যতই আপনার মেধা থাক, আপনি কলকে পাবেন না কোনো রাজনৈতিক দলে। কোনো রাজনৈতিক দলে কলকে আপনি পাবেন না। অতএব চলছে সব তেল দিয়ে, তেলেই চলছে পুরো রাজনীতি। যে যাকে যত তৈলমর্দন করতে পারবে, যে নেতার বাড়ির বাজারের ব্যাগ বইতে পারবে, যে নেতার যত কাছাকাছি চোখের সামনে থাকতে পারবে, তারাই নেতা হবে। আর যোগ্য কর্মীরা, তারা যারা যোগ্যতা থাকে, তাদের মধ্যে একটা স্বাভিমানও থাকে, খুব স্বাভাবিকভাবে একটা আত্মসম্মান বোধ থাকে,
যার যোগ্যতা থাকবে সে আত্মসম্মান খুইয়ে নেতার বাড়ির ব্যাগ বইতে পারবে না, নেতার বা নেত্রীর পেছনে দাদা দাদা দিদি দিদি করে বেড়াতে পারবে না, নেতা নেত্রীর পেছনে ধামা ধরতে পারবে না। ফলে তারা চিরব্রাত্যই রয়ে যাচ্ছে। এতে কি হচ্ছে, পুরো বঙ্গীয় রাজনীতিটা, বাংলার পুরো রাজনীতিটা এই তাঁবেদারময় হয়ে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় একটাই হন, মমতা বন্দ্যোপাধ্যায় কারোর তাঁবেদারি না করে নেত্রী হয়েছে। বিমান বোস একটাই হন, তাকে কারোর তাঁবেদারি করতে হয়নি। কিন্তু শুভেন্দু, কথা কি বলতে পারবো যে শুভেন্দু তাকে তাঁবেদারি না করে তিনি রাজ্যের সর্বময় কর্তা হয়ে উঠেছেন? আপনিও বলতে পারবেন না, কারণ বিজেপির টপ টু বটম হচ্ছে এই তাঁবেদারিতে ভরা। বিজেপির একেবারেই তাই, তৃণমূলেও তাই। যদি আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইকে বাদ দেন তাহলে তৃণমূল শূন্য, অর্থাৎ মমতা নির্ভর দল এটা। এই মমতা নির্ভরতা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দের লোকেরা ভালো ভালো পদ পাওয়া, তাদের পছন্দের লোকেরা আরেকটু ভালো পদ পাওয়া, তাদের পছন্দের লোকেরা জেলায়, তাদের পছন্দের লোকেরা আবার ব্লকে, তাদের পছন্দের লোকেরা ওয়ার্ডে, আর ওয়ার্ডের পছন্দের লোকেরা হচ্ছে গিয়ে বুথে। এইভাবে পুরো তৈলাক্তকরণ হয়ে গেছে তৃণমূল কংগ্রেস, বিজেপি এবং কংগ্রেস, এখন তো সিপিএম এর। এই তৈলাক্তকরণ হওয়ার ফলে বাংলার রাজনীতির মেধা হারাচ্ছে। আমরা সোমনাথ চট্টোপাধ্যায়, গুরুদাস দাশগুপ্তর মতন বক্তা পাচ্ছি না, আমরা পাচ্ছি না। মহুয়া মৈত্রকে পেয়েছি আমরা, অসাধারণ বক্তা, কিন্তু মহুয়া মৈত্র কিন্তু এই মেন স্ট্রিম রাজনীতি থেকে উঠে আসেনি। তিনিও একটা অন্য ফিল্ড থেকে এসছেন, তিনি সুবক্তা, বাগ্মী, তাই তাকে পেয়েছি। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পেয়েছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় মেন স্ট্রিম রাজনীতি থেকে আসেননি, পারিবারিক রাজনৈতিক সূত্রে তিনি রাজনীতিতে এসছেন, কিন্তু অসাধারণ বক্তা, অসাধারণ সংগঠক পেয়েছি আমরা। এরকম শতরূপ ঘোষ, তাকে পেয়েছি অসাধারণ বক্তা হিসেবে। এরকম বহু যোগ্য, এবং যোগ্য কেন বলবো, তারা ডিজার্ভ করেন, তাদের অধিকার আছে ভালো জায়গায় পৌঁছানোর, কিন্তু ওপর তলার নেতাদের কাছের মানুষ না হওয়ার কারণে তারা কিন্তু চলে যাচ্ছেন একেবারে তলানিতে, তাদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এই আর্তনাদ যে ছেলে মেয়েরা, আজকে নবীন প্রজন্মের ছেলে মেয়েরা ভালো করে রাজনীতি করতে চায়, মেধা দিয়ে রাজনীতি করতে চায়, যারা রাজনীতিতে এআই টেকনোলজি আনতে চায়, সোশ্যাল মিডিয়াটাকে সম্পৃক্ত করতে চায়, সেই সব ছেলে মেয়েদেরকে যত দ্রুত সম্ভব তাদেরকে ব্রাত্য করে দেওয়ার একটা প্রচেষ্টা উপরতলা থেকে শুরু হয়েছে সব রাজনৈতিক দলের। যোগ্যতার কোনো দাম নেই আজ রাজনীতিতে। আজকে দাম কিন্তু শুধু তেলাতেলি করার। হ্যাঁ, যে যত তেল দিতে পারবে সে তত বড় জায়গা পাবে সব রাজনৈতিক দলে। এই নিচু তলার এই আর্তনাদ নেতা নেত্রীদের কাছে পৌঁছচ্ছে, যার ফলে বাংলার রাজনীতি তার মেধা হারাচ্ছে, বাংলার রাজনীতি তার সত্তা হারাচ্ছে, বাংলার রাজনীতি তার কৃষ্টি হারাচ্ছে, বাংলার রাজনীতি তার সংস্কৃতিও হারাচ্ছে। দেখছেন না, একদল রামনবমীর নামে মসজিদে লাথি মারছে, অস্ত্র মিছিল করছে। এটা ছিল বাংলার রাজনীতিতে কখনো? দেখেছেন কখনো এই ধরনের রাজনীতি? কিন্তু বাংলার রাজনীতিতে এসবের অনুপ্রবেশ ঘটছে শুধুমাত্র অশিক্ষিত কিছু নেতাদের জন্য। আর এই অশিক্ষিত নেতাদেরকে তৈরি করছেন আরো একদল অশিক্ষিত বড় নেতা। এর শেষ কবে আমরা জানি না, কিন্তু যত দ্রুত সম্ভব মেধা সম্পন্ন ছেলে মেয়েরা রাজনীতির হাল ধরবে, বাংলার জন্য ভালো, বাঙালির জন্য ভালো। আর আপনারা তো জানেন, এনকে ডিজিটাল যেটা বাংলার স্বার্থে, যা বাঙালির স্বার্থে, তা চিরকাল বলে এসছে নিরপেক্ষভাবে। আজও একই কাজ করলাম, কারুর ভালো লাগতে পারে, কারুর খারাপও লাগতে পারে, কমেন্ট করে জানান আমাদের। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন। দেখা হবে আগামীকাল সকালবেলা ঠিক 9টায় থার্ড আই অনুষ্ঠানে। নমস্কার।